টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আমরা সবাই জানি গতকাল অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখ থেকে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে, সুতরাং আজকে আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো, এটি স্বাভাবিক। আজকে তার বাইরেও আমরা যে বিষয়গুলো আজকে আমরা আলোচনার জন্য নির্ধারিত করেছি সেটা হলো স্টিমুলাস চেক গ্রহণের শেষ সুযোগ যেটা আছে, সেটাও কিন্তু এই 15 এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই বিষয়টি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেবো, এবং ট্যাক্স ফাইলিংয়ের মৌলিক তথ্যসমূহ কী কী, যেহেতু আমরা অনেকেই নতুন ট্যাক্স ফাইল করব বা যারা পুরনো আছে তারাও অনেক কিছু আমরা ওভারলুক করে যাই, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব যাতে আমরা নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করতে পারি। এবং আজকে মঙ্গলবার নিশ্চয়ই আপনারা জানেন যে এই দিনে একটি বিশেষ আয়োজন আমাদের থাকে কুইজ, সেই কুইজটি তো থাকবেই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যে সমস্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন অথবা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার এখন যেহেতু আপনাদের হারভেস্টিং সিস্টেম সময় সিজন, তো সেই সিজনকে সেই ব্যস্ততা উপেক্ষা করে, শীতের উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সে কারণে আপনার প্রতি ঋদ্ধ এবং প্রাণিত। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে স্টিমুলাস চেক গ্রহণের শেষ তারিখ, কোন সময়ের স্টিমুলাস চেক এখনও কারা আমরা নেইনি, কারণ আমরা জানি যে IRS-এর কাছে $2.4 বিলিয়ন পড়ে রয়েছে, বিশাল একটা অ্যামাউন্ট পড়ে আছে, এবং প্রায় 1 মিলিয়ন, প্রায় 10 লাখ মানুষ এই অর্থ এখনও গ্রহণ করেননি। সুতরাং এটা কারা পাবেন, কোন বছরের ট্যাক্সের ফাইলের না করার কারণে এটা আমরা এখনও পাইনি, সেই বিষয়গুলো আপনি ব্যাখ্যা করবেন। তবে তার আগে যেহেতু আপনি থাকলে স্বভাবতই আমরা শুরুতে দুটো কুইজ দিয়ে শুরু করি, আজকেও সেটা দিয়ে শুরু করতে চাই। প্রথম যে কুইজটি আমরা রেখেছি যে ক্যান ইউ ক্লেম বোথ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড আইটেমাইজড ডিডাকশনস ইন ইউর ট্যাক্স ফাইল, আনসারে ইয়েস অর নো। এবং দ্বিতীয়টা ক্যান ইউ ক্লেম ইউর প্যারেন্টস অ্যাজ ডিপেন্ডেন্ট বাই প্রোভাইডিং দেম লিভিং এক্সপেন্সেস দো দে ডু নট লিভ উইথ ইউ, এটাও ইয়েস অর নো। এই দুটো কুইজ সম্পর্কে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, তাহলে যদিও আমরা বারবারই বলি যে কুইজ দেওয়ার অর্থ এই নয় যে আমরা আপনাদের জ্ঞান পরীক্ষা করি, এটা হচ্ছে আপনাদের সাথে আমাদের আন্তরিকতা বৃদ্ধি করার জন্য, 1-to-1 বলি বা যেভাবে বলে আপনাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য আমরা এই কুইজগুলো দিই। সুতরাং আজকেও সেটি কুইজ দুটো সম্পর্কে। ধন্যবাদ রানা ভাই। যেহেতু আজকে আমাদের ট্যাক্সের মূল বিষয়টি হচ্ছে ট্যাক্সের মৌলিক তথ্যগুলো নিয়ে, ওর জন্যই আমি সেটার উপর নজর রেখে এই দুটা কুইজ ধার্য করেছি। প্রথমটি হচ্ছে ক্যান ইউ ক্লেম বোথ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড আইটেমাইজড ডিডাকশন ইন ইয়োর ট্যাক্স ফাইল অ্যাট দ্য সেম টাইম। আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশান এবং আইটেমাইজড ডিডাকশান একই সাথে কি এক বছরের ট্যাক্স ফাইলে নিতে পারেন কি না? অ্যান্সার হবে নো। আপনাকে যে কোনো একটি পিক অ্যান্ড চুজ করতে হবে। তো সাধারণত এখানে হয়ে থাকে কি, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশান যদি মোর দেন ইয়োর আইটেমাইজড ডিডাকশান হয়ে থাকে, তো ডেফিনেটলি আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশান নেবেন। আর যদি আপনার আইটেমাইজড ডিডাকশান বেশি হয় দেন স্ট্যান্ডার্ড ডিডাকশান, তাহলে আপনি আইটেমাইজড ডিডাকশান চুজ করবেন, কিন্তু আপনি একই সাথে দুটো নিতে পারেন না। তো এটা ছিল প্রথম কুইজের উত্তর, অ্যান্সার হবে নো। দ্বিতীয় কুইজটি হচ্ছে
Can you claim your parents as dependent by providing their living expenses though they do not live with you? আপনি প্যারেন্টসের লিভিং এক্সপেন্স আপনি বেয়ার করেন, কিন্তু তারা আপনার সাথে থাকে না। তারা হয়তো আরেকটা বাসা করে কোথাও আছে অথবা পাশাপাশি হয়তো থাকে, কিন্তু দে আর নট লিভিং উইথ ইউ। এই সিচুয়েশনে আপনি তাদেরকে ডিপেন্ডেন্ট ক্লেম করতে পারেন কি না। এই কুইজটা রাখার কারণ হচ্ছে এটা যে আপনারা জানেন যে ডিপেন্ডেন্ট ক্লেমের একটা কিন্তু কিছু পূর্ব শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে আপনি তাদের মোর দেন 50% অফ দ্য লিভিং এক্সপেন্স আপনাকে বেয়ার করতে হবে এবং ডিপেন্ডেন্ট শুড লিভ উইথ ইউ। এবং আপনার ছেলে মেয়ে যদি ডর্মে থাকে, কলেজে পড়ে, ডর্মে থাকে, তো তাদেরকে ধরে নেওয়া হয় তারা আপনার সাথেই আছে। কিন্তু এখানে একটা এক্সেপশন, সেটা হচ্ছে প্যারেন্টসের ব্যাপারে। তাদেরকে কিন্তু আপনার সাথে থাকার প্রয়োজন পড়ে না। আপনি যদি তাদের মোর দেন 50% অফ দ্য লিভিং এক্সপেন্স বেয়ার করে থাকেন, আপনার সাথে থাকুক অথবা না থাকুন ওনারা, আপনি ওনাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে ক্লেম করতে পারেন। তো এটার উত্তর হবে ইয়েস। ক্যান ইউ ক্লেম ইয়োর প্যারেন্টস অ্যাজ ডিপেন্ডেন্ট by paying their living expenses though they do not live with you? Answer হবে yes, আপনি তাদেরকে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের যেহেতু ট্যাক্স সিজন চলছে এবং এই বিষয়টি অবশ্যই অনেকের ক্ষেত্রেই ট্যাক্স রিটার্ন দাখিল করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে, সে কারণেই বিষয়টি আজকে আমরা কুইজ হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম এবং উত্তরও দিয়ে দিলাম। আশা করি সবগুলো উত্তর আপনারা পেয়েছেন। এবার আমরা আলোচনা করব মূল আলোচনা, স্টিমুলাস চেক, যেটা আমরা খুবই বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে মানুষকে একটু আর্থিকভাবে সচ্ছল করার জন্য বিভিন্নভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, যেটা আমরা জানি যে যেটা 2020 সালের ট্যাক্সের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছিল, একটা দেওয়া হয়েছিল এবং আর একটা দেওয়া হয়েছিল 2021 সালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা জানি যে 20 সালে যেটা দেওয়া হয়েছিল কেয়ারস অ্যাক্টের আওতায় এবং 21 সালে যেটা দেওয়া হয়েছিল রেস্কিউ প্ল্যান, যেটাকে আমরা বলি আমেরিকান রেস্কিউ প্ল্যান। তো এক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে $2.4 বিলিয়ন এখনও পড়ে আছে এইটার ক্ষেত্রে, মানে এই স্টিমুলাস চেকের অর্থটা পড়ে আছে আইআরএস এর কাছে এবং 10 লক্ষ মানুষ এখন এটা নেয়নি, 1 মিলিয়ন। তো এই ক্ষেত্রে এখনও যেহেতু সময় আছে, আমরা জানি 2020-এরটা আর সময় নেই, আইআরএসের নিয়ম অনুসারে 3 বছর পর্যন্ত এটা ক্লেম করা যায়, তাহলে 21টা পর্যন্ত আছে। 21টা যেহেতু এই ট্যাক্স সিজনটা আজকে গতকাল থেকে শুরু হয়েছে, সুতরাং এটা আমরা এই 1 মিলিয়ন মানুষ এই অর্থটা আমরা পেতে পারি। এই বিষয়টি সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে বলুন, যাতে করে যারা এখনও হয়তো জানেননি বা বোঝেননি তারা যাতে এটা পেরে এই নতুন ট্যাক্স যে আমরা রিটার্ন সাবমিট করব সেখানে এই ক্লেমটা যাতে আমরা করতে পারি, যে সেটা কিভাবে করতে পারি বিষয়টি যদি ব্যাখ্যা করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ রানা ভাই। স্টিমুলাস চেক এটা কোভিড রিলিফ ফান্ড আমরা সংক্ষেপে বলে থাকি। সেই সময় 3টাই স্টিমুলাস চেক দেওয়া হয়েছিল। আপনি সুন্দরভাবেই বললেন যে 2020-এ 2টো রিলিফ ফান্ড থেকে, কোভিড রিলিফ ফান্ড থেকে 2টো চেক দেওয়া হয়েছিল। প্রথমটি ছিল 1200, দ্বিতীয়টি ছিল 600 এবং সে দুটো কেউ যদি পেয়ে না থাকেন ওটা ক্লেম করার আর কোনো সুযোগ নেই। থার্ড যেই চেকটা দেওয়া হয়েছিল সেটার অ্যামাউন্ট ছিল $1,400 পার পারসন অফ দ্য হাউস হোল্ড এবং এটা দেয়া হয়েছিল 2021-এ। এখন 21-এর ফাইল আমরা যখন 2022-এ গিয়ে করেছিলাম তখন আমার আইআরএস 1040 ফর্মে একটা সুযোগ দিয়েছিল রিকভারি রিবেট ক্রেডিট ক্লেম করার জন্য। যারা এই $1,400 পাননি তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল যেন 22-এ যখন ওরা 2021-এর ফাইল করছিল ওই 1040-তে বলার সুযোগ ছিল যে যারা এই চেকটা পায়নি
তারা যেন এটা ক্লেম করতে পারে। এবং মূলত যারা প্রফেশনালসদের কাছে যায় ট্যাক্স ফাইল করে, তাদের বেশিরভাগ লোকই এটা ক্লেম করেছে এবং এটা পেয়ে গেছে। কিন্তু এখনও আইআরএস বলছে 1 মিলিয়ন ট্যাক্স পেয়ার এই রিফান্ড ক্রেডিটের জন্য যোগ্য, এবং তারা তাদের 2.4 বিলিয়ন অর্থ আইআরএস থেকে এখন পর্যন্ত নেননি। তো আইআরএস একটা উদ্যোগ নিয়েছে এবং তারা এই রিফান্ড চেকটা দিচ্ছে কিভাবে আপনারা পাবেন। আপনাদেরকে কিন্তু ফাইল অ্যামেন্ড করার প্রয়োজন নেই, আপনাকে ফাইল অ্যামেন্ড করতে হবে না। আপনারা যারা এই টাকাটি পাননি, আপনারা অলরেডি হয়তো আইআরএস থেকে চিঠি পেয়েছেন, অথবা অন দ্য ওয়ে অফ রিসিভিং এ লেটার ফ্রম আইআরএস। এখন আইআরএস আপনাদেরকে চিঠি দিচ্ছে অথবা জানাচ্ছে কোন তথ্যের উপর ভিত্তি করে। তারা জানাচ্ছে এটা 2023 ট্যাক্স ফাইলে আপনার যেই ইনফরমেশন আপনি ব্যবহার করেছেন সেটার উপর ভিত্তি করে। এখন অনেকেই বলছে 23-এ যখন ফাইল করেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ইনফরমেশন যা ছিল এই মুহূর্তে সেটা নেই, তো আমি কি ফাইলটা অ্যামেন্ড করব? না, আপনাকে ফাইল অ্যামেন্ড করতে হবে না। আইআরএস করবে কি, আপনি যদি এই স্টিমুলাস চেকটার জন্য যোগ্য হয়ে থাকেন, ওরা আপনার ব্যাংকে টাকাটা দেওয়ার চেষ্টা করবে, এবং ব্যাংকে যখন টাকাটা যাবে না, যেহেতু আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে অথবা কোনো কারণে, আইআরএস তখন এটাকে মেল আউট করবে 2023-এ যেই ঠিকানাটা আপনি ব্যবহার করেছেন সেই ঠিকানাটার উপর ভিত্তি করে। এবং এই অ্যামাউন্টটা আমি বলছি $1,400 পার পারসন। আপনার হাউস হোল্ডে যদি 2 জন থাকেন তাহলে 2,800, যদি 3 জন থাকেন, 4 জন থাকেন, মাল্টিপ্লাই বাই 1,400 আপনি এই টাকাটা পাবেন, যদি না পেয়ে থাকেন পূর্বে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এলিজিবল ট্যাক্স পেয়াররাই শুধু এটা মাত্র পাবেন। তো এলিজিবিলিটির ক্রাইটেরিয়াটাও একটু বলে রাখি। সিঙ্গল যাদের ইনকাম $75,000 অথবা কম, তারা কিন্তু পুরো 1,400 পাবে। যাদের ইনকাম 75,000-এর উপরে চলে গেছে তারা কিন্তু ক্রমান্বয়ে এটা কমতে থাকবে, এবং 80,000-এর উপরে গেলে সিঙ্গল ট্যাক্স পেয়ার কোনো স্টিমুলাস চেক পাবেন না। ঠিক তেমনি ম্যারিড ফাইলিং জয়েন্ট যারা ফাইল করেছেন তাদের ইনকাম যদি 1,50,000-এর কম হয়ে থাকে, আপনারা পুরো স্টিমুলাস চেকটা পাবেন। আপনারা 2 জন যদি থাকেন 2,800, 3 জন থাকলে 4,200, 4 জন থাকলে 5,600, আপনি পুরোটাই পাবেন। কিন্তু আপনাদের ইনকাম যদি 1,50,000-এর উপরে, 1,50,000-এর উপরে গিয়ে থাকে, এটা ক্রমান্বয়ে কমতে থাকবে, এবং 1,60,000-এর উপরে গেলে আপনারা আর কিন্তু এই স্টিমুলাস চেক পাবেন না, আপনারা ইনএলিজেবল হয়ে যাবেন। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, 21-এর ফাইলটা কিন্তু লাগবে। যদি আপনারা কেউ 21-এ ফাইল না করে থাকেন, আপনারা শুধুমাত্র তারাই নতুন করে ফাইল করবেন, এবং আইআরএসের চিঠিও পাননি স্টিমুলাস চেক নিয়ে, 21-এও ফাইল করেননি, আপনাদের কিন্তু 2021-এর ফাইলটা করতে হবে। এবং ফাইলটা করার সময় সেই ফাইলেই আপনি রিফান্ড চেকটা যে পান না, স্টিমুলাস চেকটা, এটা ক্লেম করার একটা ঘর আছে, সেখানে গিয়ে আপনি ক্লেম করবেন এবং এই রিফান্ড চেকটা পেয়ে যাবেন। এই ফাইল করার শেষ দিন হচ্ছে 15ই এপ্রিল 2025। তো আপনারা এখনই কেউ হুটহাট করে ফাইল করেন না। আইআরএস বলেছিল জানুয়ারির মধ্যে সকলকে চিঠি দিবে। অনেকে পেয়েছেন, অনেকেই আমাদেরকে ফোন করেছে, অনেকে এখনও পায়নি। হয়তো আইআরএস একটু স্ট্রেসড আউট হওয়ার জন্য টাইমলি চিঠিগুলো দিতে পারেনি,
এবং চেকও মেইল করা শুরু করেছে অথবা ব্যাংক ডিপোজিট শুরু করেছে। আপনারা একটু লক্ষ্য রাখুন, দেখুন যে আপনারা চেক বাই মেল অথবা আপনার ডিরেক্ট ব্যাংক ডিপোজিটে হচ্ছে কিনা। আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে আমি রিকমেন্ড করব আপনাদেরকে। তারপরে যদি কোনো ব্যবস্থা আপনাদেরকে নিতে হয়, অগত্যা যদি 2021-এর ফাইল যারা করেননি ফাইলটা করতে হয়, আপনারা 2021-এর ফাইল করার জন্য 15 এপ্রিল পর্যন্ত সময় আছে। অতএব আপনারা অপেক্ষা করুন, এবং যারা ফাইল করেছেন আপনাদেরকে অ্যামেন্ড করতে হবে না, আপনারা এখনও আইআরএসের চিঠির জন্য অপেক্ষা করুন এবং দেখবেন যে চিঠি অনেকেই পেয়েছে, আমার পরিচিত আমার ক্লায়েন্টরা। তো আপনারাও শিগগির পেয়ে যাবেন এবং এই টাকাটা যারা পাননি আপনারা পাবেন। এটা কিন্তু নতুন কোনো স্টিমুলাস নয়, আমি আবারও বলছি নতুন স্টিমুলাস নয়, এটা 2021-এর স্টিমুলাস। মেজরিটি অফ আস আমরা কিন্তু এটা পেয়ে গেছি, এই টাকাটা আমরা পেয়েছি। অতএব আমাদের সকলকেই এই টিভি অনুষ্ঠান দেখার পরই আমাদের ট্যাক্স প্রফেশনাল যারা, তাদেরকে ফোন করার দরকার নেই। একটু খতিয়ে দেখলে দেখবেন অনেকেই আমাকে ফোন করেছে, পরে আমি তাদের ফাইলে গিয়ে দেখি আমরা এটা ক্লেম করেছি এবং বললাম যে এই রিফান্ড চেকটা আপনি পেয়েছিলেন কিনা, উনি বলেছে হ্যাঁ পেয়েছি। তো তার অর্থ যে উনি প্রথমে স্টিমুলাস চেকটি পাননি, কিন্তু 21-এর ট্যাক্স ফাইল করার সময় আমরা এটা ক্লেম করেছিলাম এবং ওনারা পেয়ে গেছেন। তো মেজরিটি অফ আস আমরা এটা পেয়ে গেছি। অতএব আমাদেরকে এটা নিয়ে খুব ওরিড হওয়ার কিছু নেই। আর না পেয়ে থাকলে আইআরএস থেকে আমরা চিঠি পাবো খুব শিগগিরই। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করে বোঝার জন্য। তারপরে একটা প্রশ্ন আপনাকে আমি করব। তো একটা প্রশ্ন আসছে এই সংক্রান্তই ফেসবুকে, তামান্না আজিজ তিনি বলছেন, ইফ সামান ওয়াজ আউটসাইড অফ ইউএসএ অ্যান্ড অলসো হি হ্যাজ গ্রিন কার্ড, ইজ হি স্টিল এলিজিবল ফর স্টিমুলাস চেক? ধন্যবাদ তামান্না আজিজ, খুব সুন্দর প্রশ্ন। আপনি ইউএসএর বাইরে ছিলেন, আপনি স্টিল এলিজেবল। আপনার কাছে যদি গ্রিন কার্ড থাকে এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, আপনি অবশ্যই 21-এর ট্যাক্স ফাইল করবেন আপনি, এবং সেই ফাইলে গিয়ে এটা আপনি ক্লেম করবেন। অনেক ধন্যবাদ। আশা করি তামান্না আজিজ আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিলাল হোসেন এবং সাইমুল আমিন আপনাদের যে প্রশ্ন দুটো, একজন সাইমুল আমিন যে প্রশ্নটি করেছেন এবং বিলাল হোসেন প্রশ্ন করতে চেয়েছেন, আপনাদেরকে অনুরোধ করবো আগামীকাল সন্ধ্যে 7টায় অনুষ্ঠানে অ্যাটর্নি থাকবে, তাদের কাছে আপনারা এই বিস্তারিত এই প্রশ্নটি করুন। আজকে আমরা ট্যাক্স সংক্রান্ত কথা বলছি, তারপরেও ছোটোখাটো যদি প্রশ্ন একেবারে টেলিফোনে করেন তা হয়তো তার জবাব দিতে পারবো। তো সম্ভবত আমাদের টেলিফোন আছে, আমাদের একটু টেলিফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছে? সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম করিমউদ্দিন ভরসা। জি, আমরা এই আমেরিকাতে 91 আসার পর থেকে অ্যাস্টোরিয়ায় কাজী সাহেবের সেবা নিচ্ছি। উনি আমাদের গ্রিন কার্ড থেকে শুরু করে সিটিজেনশিপ পর্যন্ত করে দিয়েছেন, কিন্তু দীর্ঘদিন নিউ ইয়র্ক স্টেটের বাইরে যাতে ওনাকে আর আমরা দেখতে পাই না। আপনাদের এই টিভির মাধ্যমে ওনা দেখতে পাই, আপনাদেরকেও ধন্যবাদ। ওনাকে অনেকদিন পর একটা প্রশ্নটা হলো, আমার ফ্যামিলির সাথে কি আমার একজন রিলেটিভ দেশ থেকে আসছেন, ইমিগ্রেশন প্রসেসিং পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট আছেন, সোশ্যাল নাম্বার আছেন, উনি কি আমি ফ্যামিলিগতভাবে ওনাকে কি আমি ইনক্লুড করতে পারবো? আর দ্বিতীয়ত, উনি যেহেতু আমার ফ্যামিলি কাজিন, আমি কি আমার মায়ের সিডি বা বোনাকে লেখা নিয়ে নার্স বানাই দিতে পারবো? কারণ আমাদেরকে প্রেশার দিতে হোম কেয়াররা, সিডি আপনাকে ধ্বংস হয়ে গেছে, ওইটাকে আর পাবো না। তো কাজী সাহেব, আপনি আমার হয়তো ভুলে গেছেন, আপনি আমাদেরকে গ্রিন কার্ড সিটিজেন সব করে দিয়েছেন, মা বাবা এনে দিয়েছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব করিম ভরসা আপনার প্রশ্নের জন্য, এবং অনেকদিন পরে আপনি পারভেজ কাজী সাহেবের সঙ্গে আমাদেরও ভালো লাগছে যে আপনাকে, আপনার প্রিয় মানুষটিকে আপনার সামনে উপস্থাপন করতে পেরে। তো জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ প্রশ্নের জন্য। সর্বপ্রথম, আপনার কাজিনকে আপনি ফাইলে ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন কিনা, এটার উত্তর হচ্ছে, কাউকে যদি ডিপেন্ডেন্ট দেখাতে হয় তো তার লিভিং এক্সপেন্স
মোর দেন 50% আপনাকে কিন্তু বেয়ার করতে হয়। আর মানে ডিপেন্ডেন্ট যেই লিস্ট আছে ওই লিস্টে কিন্তু কাজিন নেই। তো কাজিনকে দেখাতে পারবেন কি পারবেন না, আপনার তার লিভিং এক্সপেন্সের কি পরিমাণ আপনি বেয়ার করেন এবং তিনি আপনার সাথে থাকেন কি থাকেন না, এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর জানা দরকার এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন আপনি যে সিডিপ্যাপ ধ্বংস হয়ে গেছে বললেন, কথাটা ঠিক নয়। সিডিপ্যাপ অ্যালাইভ এবং নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ থেকে আজকে আমি এই গাড়ি চালিয়ে আসার সময় একটা অ্যাড শুনছিলাম এবং তারা বলছিল সিডিপ্যাপ আরও মোর ইফিশিয়েন্ট হয়েছে আগের থেকে এবং আরও বেটার সার্ভিস নিয়ে জনগণের কাছে আসছে। একটা সিঙ্গল প্রতিষ্ঠান পিপিএল তারা এই সার্ভিসটি দিবে তাদের কিছু অঙ্গ সংগঠনের সাহায্যে। আর লেক্সাস যেটা নতুন আমাদের কমিউনিটিতে বেশ এখন জোর দেয়া হচ্ছে অথবা মার্কেটিং করা হচ্ছে, সেটা হচ্ছে সিডিপ্যাপের বাইরে। এটার জন্য সার্টিফিকেটধারী হতে হবে এবং সে কিন্তু যাকে সার্ভিস দিবে তার বাসায় সে থাকতে পারবে না, তাকে বাইরের থেকে এসে তাকে সার্ভিস দিতে হবে। আর ট্যাক্স ইমপ্লিকেশনটা হচ্ছে সিডিপ্যাপে একই বাসায় থেকে ফ্যামিলি মেম্বার যেই সার্ভিসটা দিত দিয়ে যেই অর্থটা আয় করত সেটাকে আমরা ট্যাক্স ফাইলে এক্সক্লুড করতে পারতাম, কিন্তু এই লেক্সা অথবা পিসিএর মাধ্যমে যেই ইনকামটা হবে এটা কিন্তু এক্সক্লুড করা যাবে না। তো এক্সক্লুড করতে না পারলে বড় ধরনের একটা ট্যাক্স লায়াবিলিটি আসবে। তো ওর জন্য আমি সকলকে বলি যে আপনারা যারা সিডিপ্যাপে অংশগ্রহণ করছেন অথবা লেক্সা অথবা পিসিএতে যাওয়ার জন্য আমন্ত্রণ পাচ্ছেন, আপনারা কিন্তু দুটোরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো একটু দেখে নিয়ে আপনারা সূক্ষ্মভাবে সিদ্ধান্ত নেবেন কোনটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আমার মনে হয় সিডিপ্যাপে বেনিফিশিয়াল বেশি হওয়ার কথা। জি, সিডিপ্যাপে আপনি আপনার ইনকামকে এক্সক্লুড করতে পারছেন, এটা একটা খুব বড় সুবিধা। আর আপনি আপনার বাসায় থেকে আপনার প্রিয়জনকে আপনি এই সার্ভিসটা দিতে পারছেন, যেটা লেক্সা এবং পিসিএতে আপনাকে বাইরের থেকে এসে অপর লোককে সার্ভিসটা প্রদান করতে হবে। সেক্ষেত্রে করিম ভরসা সাহেব যে প্রশ্নটি করলেন তার কাজিন, সে যদি তার বাসায় থাকে তাহলে তো তার বাবা মাকে যদি সেবা দিতে চায় সিডিপ্যাপ তার জন্য উত্তম হবে। সেক্ষেত্রে লেক্সা বা অন্য জায়গায় যাওয়ার দরকার পড়বে না বা ট্রেনিং নেওয়ারও প্রয়োজন পড়বে না। জি জি, অনেক ধন্যবাদ জনাব করিম ভরসা আপনার প্রশ্নের জন্য। আমরা আরও দুই একটা প্রশ্ন লাভলি আহমেদ সীমা প্রশ্ন রেখেছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নিশ্চয়ই নেব, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে সেই প্রশ্নের পরেই আমাদের মূল আলোচনায় যেতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম যে দুটো প্রশ্ন একই লাভলি আহমেদ সীমা একই মানুষ দুটো প্রশ্ন করেছেন। আমি একটু প্রশ্ন দুটো বলি। তিনি প্রথম প্রশ্নটি করেছেন যে আমরা দুইটা স্টিমুলাস চেক পেয়েছিলাম, আমরা কিভাবে জানবো থার্ড স্টিমুলাস চেক পাবো কিনা, এর একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, বাবা মা দুইজনের অ্যাপ্লিকেশন কি আলাদা আলাদা করতে হবে নাকি শুধু বাবা মার জন্য অ্যাপ্লাই করলেই হয়ে যাবে? এই প্রশ্নটি ঠিক এটার সাথে রিলেটেড কিনা? ধন্যবাদ লাভলি ইয়াসমিন আপনার প্রশ্নের জন্য। আপনারা বলছেন যে প্রথম দুটো স্টিমুলাস চেক আপনারা পেয়েছেন। আপনার যদি প্রথম দুটো স্টিমুলাস চেক পেয়ে থাকেন, আমি ধারণা করছি যে তৃতীয় চেকটিও আপনারা পাওয়ার উচিত ছিল, পাওয়ার জন্য যোগ্য ছিলেন আপনারা। কেন পাননি আমি জানি না। আপনার যদি 2021 সালের ট্যাক্স ফাইল করে থাকেন, আপনি দেখবেন যে সেকেন্ড পেজে লাইন নাম্বারটা আমার মনে নাই, রিকভারি রিবেট ক্রেডিট শেষের দিকে হয়তো লাইন নাম্বার
68, 69, 70 এরকম কোনো একটা লাইন নাম্বারে লেখার সুযোগ ছিল যে আপনারা রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করেছেন কিনা। ক্লেম যদি করে না থাকেন তাহলে হয়তো পাননি, সেটা হতে পারে। আপনাকে অ্যামেন্ড করার প্রয়োজন নেই, আপনি অপেক্ষা করুন। 21-এর ফাইল যদি করে থাকেন তাহলে আপনি আইআরএস থেকে চিঠি পাবেন, এবং চিঠি কিন্তু অলরেডি অনেকেই পেয়ে গেছে। আপনার সপ্তাহখানেক দিন 10 অপেক্ষা করেন, চিঠি না পেলে, এবং 21-এর ফাইল হয়তো কোনো কারণে করা হয়নি, আপনি 21-এর ফাইলটা করবেন, করে সেখানে গিয়ে এই রিবেট ক্রেডিটটা ক্লেম করবেন। $1,400 ক্রেডিট পার পারসন। এবং আমি ধরে নিচ্ছি আপনার ইনকাম যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয়ে থাকেন, আমি বলেছি 1,50,000-এর নিচে হতে হবে, এবং সিঙ্গেল হয়ে থাকলে 75,000-এর নিচে হতে হবে আপনার ইনকাম, তাহলে আপনি পুরো ক্রেডিটটা পাবেন, এবং এই ফাইলটা করে আপনি ক্রেডিটটা ক্লেম করতে পারেন। আর আইআরএসের চিঠির জন্য প্রথমে অপেক্ষা করেন, যদি চিঠি না পান তখনই গিয়ে আপনি এই পদক্ষেপটা নেবেন। আর মায়ের বাবা মার জন্য, এটা আমি ধরে নিচ্ছি ইমিগ্রেশন প্রশ্ন, বাবা মার জন্য 2টো সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে যদি ইমিগ্রেশন প্রশ্ন হয়ে থাকে। আর যদি স্টিমুলাসের জন্য আপনি প্রশ্ন করে থাকেন তাহলে বাবা মার ফাইল যৌথ একটা ফাইল হবে, জয়েন্ট রিটার্ন হবে, এবং সেখানে আপনি স্টিমুলাস চেকটা ক্লেম করবেন। এছাড়াও আপনি যেটা উনি বলেছিলেন যে উনি কিভাবে পাবেন কি না থার্ড স্টিমুলাস চেক, সেটা উনি বোধহয় নিজেও চেক করতে পারবেন যে আইআরএস-এর গেট মাই পেমেন্ট টুলটা যদি ব্যবহার করেন তাহলে সেখানে যেও উনি দেখতে পারেন যে থার্ড স্টিমুলাস চেকের জন্য উনি আদৌ 21-এর যদি উনি যেটা আপনি বললেন যে ট্যাক্স ফাইল যদি না করে থাকেন তাহলে এবার যখন ট্যাক্স ফাইল করবেন তখন ওই রিকভারি যেটা রিবেট ক্রেডিট যেটা না 21-এর ফাইলেই এটা ক্লেম করতে হবে। এটা 22-এর ফাইলে 23-এর ফাইলে গিয়ে আপনি ক্লেম করতে পারবেন না। এবার যখন করবে তখন একসাথে এটাও করে নেবেন, 21-এর ফাইলটা করে নেবেন সেটি। এবং সেখানে আপনি দেখার জন্য ওই আইআরএস-এর গেট মাই পেমেন্ট টুলটা যদি আপনি দেখেন তাহলে নিজে দেখতে পাবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। তা আমরা একটু মূল আলোচনায় যাই, যেটা আমরা বলছিলাম যে যারা আমরা নতুন যদি ফাইল করতে চাই তাদের ক্ষেত্রে তো বটেই, এছাড়াও যাদের হয়তো 5-10 বছর আমরা করেছি তারপরেও একটু নির্ভুলভাবে অনেকেই আমরা ট্যাক্স ফাইল করতে পারি না। সে কারণে এই যে ট্যাক্স ফাইলিংয়ের মৌলিক তথ্যসমূহ যদি আমরা একটু আলোচনা করি, এবং সেক্ষেত্রে ট্যাক্স ফাইলিংটা কী, ট্যাক্স ফাইলের প্রয়োজনীয়তা, নথির প্রয়োজন কেন, কাদের ট্যাক্স ফাইল করতে হবে, বা ট্যাক্স ফাইলের ধাপসমূহ কী, ইত্যাদি বিষয়গুলো যদি আপনি বিস্তারিত আলোচনা করেন তাহলে একটু আমরা নির্ভুলভাবে এই যেটা শুরু হয়েছে ট্যাক্স ফাইল করা সময়টা আমরা হয়তো করতে পারবো। ধন্যবাদ রানা ভাই। আমি আজকের বিষয়বস্তু ছিল ট্যাক্স 101, অর্থাৎ বেসিক ইনফরমেশনগুলো ট্যাক্স ফাইলিংয়ের, মানে মৌলিক তথ্যগুলো নিয়ে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। তো আমাকে মনে হচ্ছে যে এটাকে হয়তো কয়েকটা সেগমেন্টে আমাকে ভাগ করে নিতে হবে, যেহেতু সময়ের স্বল্পতার জন্য। জি, আছে আর 5-6 মিনিট। তো আমি শুরু করব, আজকে ধরে নিচ্ছি প্রথম সেগমেন্ট, এবং এই প্রথম সেগমেন্টে আমি একটা জিনিসের দিকে কয়েকটা জিনিসের উপরে একটু আলোকপাত করতে চাই। প্রথমটি হচ্ছে নাম। অনেককেই আমরা জিজ্ঞেস করি যে ভাই, যে প্রথমবার আমার কাছে ফাইল করতে এসছে, আমরা তার সোশ্যাল সিকিউরিটি কার্ডটি চাই। তো উনি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, অথবা তার পাসপোর্টের কপি দিচ্ছে, অথবা গ্রিন কার্ডের কপি দিচ্ছে, এইখানেই তো আমার নাম আছে। আমরা বলি যে না, আমরা কিন্তু ফলো করব সোশ্যাল সিকিউরিটি কার্ডকে। এবং অনেক সময় প্রশ্ন আসে যে আমার সোশ্যাল সিকিউরিটি কার্ডে প্রথম নামে একটা এ এক্সট্রা দেয়া হয়েছে। আমরা কিন্তু সেই এক্সট্রা এ দিয়েই ওনার ফাইলটা করব। যেহেতু আমরা গ্রিন কার্ডকে ফলো করি না, আমরা ড্রাইভার লাইসেন্সকে ফলো করি না, পাসপোর্টকে না, আমরা ফলো করি সোশ্যাল সিকিউরিটি কার্ডকে। অনেক সময় আমাদেরকে বলা হয় যে আমার W2-তে যে নামটা আছে ওটা ব্যবহার করেন না, সেটাও করতে পারি না। তো অতএব নামে যদি কোনো ভুলভ্রান্তি হয়,
আপনারা ফাইলিংয়ের আগেই আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ডটা দেখেন, এবং যদি দেখেন যে কোথাও আপনার কাছে পরিষ্কার না, নামটায় কোথাও ভুল হয়েছে, আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে যান, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এবং নামটা শুদ্ধ করুন। দ্বিতীয় যেই তথ্যটি আমরা চাই, ঠিকানা, অ্যাড্রেস। অনেকে থাকে এক ঠিকানায়, দিতে চায় আরেক ঠিকানা, এবং দেখা যাচ্ছে সেটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সেখানে অ্যাপার্টমেন্ট নাম্বার বলছে উনি 4B, আমি 4Bও লিখলাম, তারপরে জানা গেল ওটা ওনার বোনের বাসা, ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বোন থাকেন। ওনার রিফান্ড চেক আসে না, পরে দেখা গেল রিফান্ড চেক এসেছিল, পোস্টম্যান রিফান্ড চেকটা IRSকে ফেরত দিয়েছে। কেন? যখন ডেলিভার করতে এসছে রিফান্ড চেক, IRSের রিফান্ড চেক কিন্তু উইন্ডো এনভেলপে আসে, এবং এটা কিন্তু দেখা যায়, পোস্টম্যানরা জানে। এবং যখন ওই মেল বক্সে ওনারা নামটা পায় না ওই ভদ্রলোকের যিনি ফাইল করেছেন, এখানে অন্যের নাম, ওরা কিন্তু ওই চেকটা ডেলিভার করে না। আমাদের কাছে এসে ঝগড়া করে, বলে যে আমার সব মেল ওই ঠিকানায় আসতে পারে, সকল জাঙ্ক মেল ওই ঠিকানায় আসতে পারে, কিন্তু রিফান্ড চেক অনেক মেলম্যান, তারা যদি মেল বক্সে আপনার ঠিকানাটা না পায়, ওরা কিন্তু ডেলিভার করে না। এবং সেটা নিয়ে আমার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমি বলি যে আপনি যদি বোনের ঠিকানা ব্যবহার করতে চান, বোনের ওই মেল বক্সে আপনার নামটাও লিখুন, যদি থাকে তাহলেই ওরা ডেলিভার করবে, আদারওয়াইজ না। নাম্বার 3 হচ্ছে ফাইলিং স্ট্যাটাস। এটা অত্যন্ত জরুরি যে আপনার ফাইলিং স্ট্যাটাসটা কী হবে। সিঙ্গেল, আপনি যদি একা হয়ে থাকেন সিঙ্গেল, এটা নিয়ে খুব এক্সপ্লেন করার দরকার নেই। সমস্যাটা হয় ম্যারিড ফাইলিং জয়েন্ট, ম্যারিড ফাইলিং সেপারেট এবং হেড অফ হাউজহোল্ড নিয়ে। কোয়ালিফাইং উইডোয়ার, এটাও আমরা বুঝি যে বছরের মধ্যবর্তী পূর্বেই কারো যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ মারা গিয়ে থাকেন, ওনারা ফাইল করবেন হেড অফ হাউজহোল্ড। কিন্তু ম্যারিড ফাইলিং সেপারেট এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট, এ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি যদি ম্যারিড ফাইলিং সেপারেট ফাইল করি, আমি কিন্তু আর্নড ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই ক্রেডিটগুলো আমি আর ক্লেম করতে পারি না। এখন না পারার কারণে কিন্তু এটা কি লিগ্যাল কিনা, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিভিং টুগেদার, তারা একসাথেই থাকে, তারা ম্যারিড ফাইলিং সেপারেট করতে পারে কিনা? তারা পারে, ইটস এ লিগ্যাল ফাইলিং স্ট্যাটাস। কিন্তু আপনি যেই বেনিফিটগুলো ক্লেম করবেন, চাইল্ড ক্রেডিট, আর্নড ইনকাম ক্রেডিট, এগুলো ক্লেম করতে পারবেন না, এই শুধু পার্থক্য। আদারওয়াইজ ম্যারিড ফাইলিং সেপারেট এটা খুবই শুদ্ধ একটা ফাইলিং স্ট্যাটাস। কিন্তু সমস্যাটা হয়, দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফের ইনকাম বেশি, হাজব্যান্ড এক বাচ্চাকে নিয়ে হেড অফ হাউসহোল্ড ফাইল করতে চায়, এবং ওয়াইফ আর দুটো বাচ্চাকে নিয়ে অথবা একজনকে নিয়ে আলাদাভাবে ফাইল করতে চায়, এবং তিনিও হেড অফ হাউসহোল্ড ফাইল করতে চান। এটা কমপ্লিটলি ইললিগাল। একই সাথে থাকেন, সব কিছু একসাথে আছে, ফাইলিংয়ের সময়, ট্যাক্স ফাইলিংয়ের সময় আপনারা দুজন আলাদা আলাদাভাবে ফাইল করছেন যেন আর্নড ইনকাম ক্রেডিট দুজনেই ক্লেম করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি। আমি সাধারণত বলে থাকি, ইফ ইউ লিভ টুগেদার ইউ শুড ফাইল টুগেদার। আপনারা একসাথে ফাইল করবেন এবং ফাইলিং স্ট্যাটাস হবে ম্যারিড ফাইলিং জয়েন্ট। হ্যাঁ, অনেক সিচুয়েশনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো নেই, একসাথে থাকেন না, এবং তারা আলাদা থাকছেন, এবং সেটা ডকুমেন্টেডও করতে পারবেন, ওনাদের কাছে সাপোর্টিং ডকুমেন্টস আছে। ওয়াইফ হয়তো বাচ্চাদেরকে নিয়ে আলাদা থাকে, হাজব্যান্ড হয়তো বাসায় থাকে না। অনেক সময় দেখেছি পুলিশের রেস্ট্রেইন অর্ডার আছে, উনি ওই বাসার চৌহদ্দির মধ্যে আসতে পারবেন না, এরকম তথ্যগুলো পাই। সেই ক্ষেত্রে
ওয়াইফ ক্যান ফাইল হেড অফ হাউসহোল্ড, কিন্তু সেটাকে ডকুমেন্টেড করতে হবে, এবং হাজব্যান্ড ফাইল করবে ম্যারেড ফাইলিং সেপারেট। উনি কিন্তু সিঙ্গেল ফাইল করতে পারবেন না, একসাথে থাকেন না বলে, যেহেতু উনাদের ম্যারেডটা এখনও কিন্তু বাতিল হয় নাই, হয়তো ডিভোর্স ইন প্রসেস, ডিভোর্স চূড়ান্ত না হওয়া পর্যন্ত উনাদের ফাইলিং স্ট্যাটাসটা থেকে যাবে ম্যারেড ফাইলিং সেপারেট হাজব্যান্ডের, আর ওয়াইফ 2 বাচ্চাকে নিয়ে হেড অফ হাউসহোল্ড ফাইল করতে পারে। এটাও সার্কামস্ট্যান্সিয়াল, এবং এটার জন্য আপনি আপনার ট্যাক্স প্রফেশনালের সাথে কথা বলবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী ফাইল করবেন। আমাদের হাতের সময় নেই, যেগুলো বাকি আছে আমরা কথা দিচ্ছি এগুলো আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। হাতে যেহেতু সময় নেই, আমাদের সময় দড়িতে আমরা বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতেছে জনাব পারভেজ কাজী। আগেও বলেছি, এখনও বলছি যে চরম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং চমৎকারভাবে আজকে কুইজগুলোর উত্তর দিয়েছেন। স্টিমুলাস চেকের বিষয়টি আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং ট্যাক্স ফাইলিংয়ের যে মৌলিক তথ্যর কিছু মৌলিক তথ্য আমাদেরকে দিয়েছেন, বাকিগুলো নিশ্চয়ই পরবর্তীতে দেবেন। আশা করি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে যারা এই বিষয়গুলো যারা জানতেন না তারা কিছুটা হলেও ঋদ্ধ হয়েছে। আপনার প্রতি আমরাও ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা স্টিমুলাস চেকের গ্রহণের যে শেষ সুযোগটা আগামী যারা এখনও আমরা 2021-এর ফাইল করিনি তাদের জন্য সুযোগটা রয়ে গেছে 15 এপ্রিল পর্যন্ত। এই সুযোগটা গ্রহণ করে আমরা যে $2.4 বিলিয়ন অর্থ পড়ে আছে আইআরএসের কাছে, আমাদের প্রায় 10 লক্ষ মানুষের, সেটি আমরা গ্রহণ করি এবং ট্যাক্স ফাইলিং নির্ভুলভাবে করবার জন্য কিছু মৌলিক তথ্য আমরা উপস্থাপন করেছি। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।